রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরা ঠিকভাবে কাজ করতেন তাহলে ৫৩ বছরেও দেশের সমস্যা দূর হয়নি কেন, এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা। রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছে তা দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পরাজিত শক্তি, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় কর্মী সভায় তিনি আরো বলেন, ১৪.৫ বছর দেশের মানুষ মুক্তি পেয়েছে, তারা এখন সজাগ, তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও দখল করতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জামাতের আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় তার দল। দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দেয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশকে 7 সিস্টার্সের মতো একটা রাজ্য মনে করত বলেই 5 আগস্টের গণ অভ্যুত্থান মেনে নিতে পারেনি ভারত। এই অবস্থান থেকে সরে না এলে দুদেশের দূরত্ব আরো বাড়বে বলে মনে করেন এই ছাত্রনেতা। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান বদলে যায়। একদিকে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ঠাঁই দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে দেশটির বাড়াবাড়ি আচরণ, বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সবাই একই পরিবারের সদস্য, সংযত হয়ে সামাল দিচ্ছে কঠিন পরিস্থিতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত একটা দীর্ঘ সময় আধিপত্যবাদের যে বিকাশের শস্যভূমি হয়ে উঠেছিল এই হাসিনার অধীনের বাংলাদেশ, সে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে কিন্তু 7 সিস্টারের মতো এটা 8 সিস্টার হিসেবে এই বাংলাদেশকে বিবেচনা করেছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে আমাদের এই যে দক্ষিণ এশিয়া তার আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারতকে আওয়ামী টেররিস্টদের সেফ হোম উল্লেখ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দেশটি। হাসিনা সহ আওয়ামী যত দূষর রয়েছে সবার এখন সেফ হোম হয়ে উঠেছে হচ্ছে ভারত। তার মানে হচ্ছে ভারতের যে বর্তমান যেই অবস্থানটি আমাদের কাছে সেটি হচ্ছে হাউস অফ টেরর। ভারত হয়ে গিয়েছে এখন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার একটি জায়গা। এখন এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ভারত আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অখণ্ডতা, সেটির উপরে হচ্ছে ভারত
হুমকি স্বরূপ হিসাবে আমরা বিবেচনা করছি। নির্দিষ্ট কোনো দলের লেন্স দিয়ে নয়, প্রতিবেশী দেশটিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ ছিল ভারতের বেতনভুক্ত একটি কর্মচারীর মতো করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যখনই দেখেছে জনগণ সেটির বিরুদ্ধে তার রায় দিয়েছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। জনগণের সাথে ভারতের যেই রাষ্ট্রের যেই দূরত্বটি, সেই দূরত্বটি আরও বেশি সেটি বিস্তৃত হবে, যেটি আমরা চাই না। বরং আমরা চাই ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক হবে। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই আগামীতে দুদেশের সম্পর্ক আরও উন্নতি হবে। আমরা বাংলাদেশে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি না। ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে তাদের প্রতিহতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও এখনো বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক বলেন, যে পরিচয়েই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হোক না কেন, তাদের পরিচয় অপরাধী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, ভারতের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে দাঁড়াতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। আওয়ামী লীগ গোপালগঞ্জকে অগ্রাধিকার দিতে গিয়ে বৈষম্য করেছে। এখনো যদি সব জেলাকে সমান গুরুত্ব না দেয়া হয়, তাহলে বৈষম্যমুক্ত বাংলাদেশ অধরাই থেকে যাবে। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি জুলাই অভ্যুত্থানে বিজয়ের সুফল নষ্ট হয় এমন কোনো কথা না বলতে উপদেষ্টাদের সতর্ক থাকার তাগিদ দেন। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, স্বাধীন হয়েও বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একইভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমি কিন্তু বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পাই। হ্যাঁ, এবারে হয়তো ইন্টালেকচুয়াল, আমি যে কথা বলেছি, শিক্ষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল, তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। বিগত ফ্যাসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফ্যাসিবাদের শাসনামলে। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব সহ নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করে, তাই তাদের জনপ্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তাদের আশঙ্কা, নির্বাচন বিলম্ব হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারে দেশের মানুষ চায়, বারবার প্রমাণ করেছে, এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য
খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে, এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিয়েছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন, কেন বলবেন? অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল পদক্ষেপ ফেললে পরাজিত শক্তির কাছে হেরে যাবে পুরো দেশ। বিএনপির আন্তর্জাতিক কমিটির সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের আন্তর্জাতিক বিচার বিভাগের প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে জুলাই গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা সহ গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের কিভাবে বিচারের আওতায় আনা হবে, এসব বিষয়ে উঠে আসে। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তুরস্কের স্বৈর শাসনের পতনের পর 4000 বিচারক সহ 1,25,000 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বাংলাদেশি স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কিভাবে শাস্তির আওতায় আনা হবে তা নিয়েও আলোচনা হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাসের মতো ব্যবহার না করতে পেরে বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক নষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যুব অধিকার পরিষদের এক সমাবেশে তিনি এই কথা বলেন। পতিত সরকারের আমলে ভারতের সাথে যত অন্যায্য চুক্তি হয়েছে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের আলোচনা করে নূর বলেন, নিজেদের খেয়াল খুশি মতো উপদেষ্টা নিয়োগ দেয়ায় সর্বদলীয় আস্থা হারাচ্ছে সরকার। আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না। আমাদের জন্য অভিন্ন নদীর ন্যায্য হিস্সা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন।